আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আজকে আমরা পড়ব হাইড্রোকার্বন থেকে অ্যালডিহাইড, অ্যাসিড, অ্যালকোহল ইত্যাদি তৈরির যে প্রসেসটা। তো ইতিপূর্বে আমরা জৈব রসায়নের আমাদের সিলেবাসে যে টপিকগুলো আছে সবগুলোই প্রায় কাভার করছি, যেমন অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, ফ্যাটি অ্যাসিড, তারপর সম্পৃক্ত, অসম্পৃক্ত, অ্যারোমেটিক, যা যা আছে আমরা সবগুলোই প্রায় কাভার করছি। এখন আমরা দেখব হাইড্রোকার্বন থেকে কিভাবে। তো হাইড্রোকার্বনটা কি? হাইড্রোকার্বন হচ্ছে পেট্রোলিয়াম থেকে যে জিনিসগুলো তৈরি হয়, পেট্রোলিয়ামের মূল উপাদান অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এগুলো হচ্ছে হাইড্রোজেন আর কার্বন, তাই এটাকে বলা হয় হাইড্রোকার্বন। তো এই যে হাইড্রোকার্বন, এইগুলো দিয়ে আমরা কিভাবে অ্যালডিহাইড, ফ্যাটি অ্যাসিড, অ্যালকোহল ইত্যাদি তৈরি করতে পারি সেগুলো আমরা ভালোভাবে জানবো। তো প্রথম যে বিক্রিয়াটা আছে আমরা সেটা দেখি। আমরা এর পূর্বে দেখছি যে আমাদের ওই টপিকের শুরুতেই বলা আছে যে এই যে মিথেন, এই মিথেনের ভিতরে ক্লোরিন দিয়ে যদি এই যে আল্ট্রাভায়োলেট রশ্মি, মানে এই যে যেটা সূর্যালোক, যেটা অতি বেগুনি রশ্মি দিই, তাহলে এই যে ক্লোরোমিথেন উৎপন্ন হয়, CH3Cl+HCl। তো এটা ওখানে বলা আছে, এটা তো আমরা পড়ে আসছি, সুন্দরভাবে দেখছি। সম্ভবত অ্যালকেনের 3 নম্বর পার্টের ভিতরে এটা মেবি ছিল। তো তারপরে বলা আছে এখান থেকে আমরা বিক্রিয়া করে ডাইক্লোরোমিথেন, ট্রাইক্লোরোমিথেন, টেট্রাক্লোরোমিথেন এগুলো উৎপন্ন করছিলাম। তো এটা আমাদের কনসার্ন না। আমরা দেখব কিভাবে আমরা হাইড্রোকার্বন থেকে অ্যালকোহল, অ্যালডিহাইড এবং ফ্যাটি অ্যাসিড তৈরি করতে পারি। তো আমরা ইথিনের ভিতরে যদি হাইড্রোজেন ব্রোমাইড দিয়ে H2O2 দিই ইথেনের ভিতরে, তো আমরা এইখানে দেখব যে এই যে CH2 মানে যে আমাদের অ্যালকিন তো আমরা বুঝি না। তো আমাদের অ্যালকিনের ভিতরে হাইড্রোজেন ব্রোমাইড মানে এইচএক্সটা কি? এইচ মানে তো এই যে হাইড্রোজেন, আর বিআর মানে এক্স মানে কিন্তু অনেক কিছু হয়। এক্স মানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ইত্যাদি ইত্যাদি, 4-5টা আছে এরকম, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরকম হয়। এগুলো হচ্ছে হ্যালোজেন। এগুলো কি হ্যালোজেন গ্রুপের মৌল। হ্যালোজেন পর্যায় সারণী পড়ার সময় আমরা দেখব হ্যালোজেন গ্রুপের মধ্যে এগুলো আছে। তো এইখানে হ্যালোজেন গ্রুপের মৌল ইউজ করতে হবে। করার পরে এই যে আমরা অ্যালকিন, এটাকে একটু যে এইখানে তো দুইটা করে ছিল হাত, তাই না? হাইড্রোজেন, 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 তাহলে এইখানে তাহলে 2টা করে হাত আছে। এইখানে একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে ব্রোমিন। তো H2O2-র প্রভাবে যখন এই হাতটা ভেঙে যাবে, হাতটা যখন ভাঙবে তখন কি হবে? H2O2-র প্রভাবে যখন হাতটা ভাঙবে তখন এই হাইড্রোজেন এক ঘরে এসে বসবে আর ব্রোমিন এক ঘরে এসে বসবে। এইটুক তো আমরা বুঝছি নাকি? এইটার নাম কি? এইটার নাম হচ্ছে অ্যালকিন। 2 কার্বন বিশিষ্ট অ্যালকিনের নাম আছে ইথিন। এরকম যে কোনো অ্যালকিনের ভিতরে আমরা যদি এইচএক্স দিই, এইচএক্স মানে আমরা এইখানটায় এক্স ইউজ করছি, এক্স।
তো এই যে এক্সটা দিলাম, এই এক্সটা কিন্তু এই ক্লোরিন ব্রোমিন যে কোনো কিছু হতে পারে। দেওয়ার পরে এই যে প্রভাবক হাইড্রোজেন পারঅক্সাইড, এটার নাম কি? এভাবে লিখি, হাইড্রোজেন পার অক্সাইড। তো এই যে হাইড্রোজেন পার অক্সাইড যে আমরা দিলাম, দেওয়ার কারণে এইখানে এই হাতে এই এই যে ডাবল বন্ডটা ভেঙে এইখানে একটা হাইড্রোজেন আর এখানে একটা হ্যালোজেন এসে বসবে। তো বসার পরে কি তৈরি হবে আমরা একটু এই পাশে দেখি, এটা এইখানে এইখানে ভালো করে দেখি। সিএইচ হাইড্রোজেন 4টা ছিল, 4 হাতে বসে গেল। এইখানে একটা হাইড্রোজেন আর এখানে একটা ব্রোমিন। তাহলে এইটা এভাবে লিখলে কি হয়, CH3, এই পাশের অংশটুকু মিলে CH3, এইটুকু মিলে CH2, আর এই যে এখানে Br ছিল, CH3CH2Br। তো এটার নাম কি? এই CH3CH2 এটা আমরা মিলাই দেখব। আমরা জানতাম যে R সমান CnH2n+1। তো এই যে আর এর জায়গায় যদি আমরা বসাই, তাহলে 2 বসাইলে C2H5 হবে। তো এখানেও তো C2H5ই আছে। তো এটা তো অ্যালকাইলের সংকেত। তো এখানে যদি 2 কার্বন আছে, তার মানে ইথ থেকে ইথাইল। এইটা আমরা ভালোভাবে শিখছি। এখানে ইথ থেকে আমরা ইথাইল বসাবো। বসানোর পরে এখানে ইথ থেকে ইথাইল বসানোর পরে এই যে ইথাইল, আর এটা হচ্ছে ব্রোমাইড, ইথাইল ব্রোমাইড। তো এইভাবে আমরা এখান থেকে ইথাইল ব্রোমাইড তৈরি করলাম। তো তোমরা এটা দেখো বুঝছো কিনা, আমি এটা মুছবো। শুধু আমাদের লাগবে ইথাইল ব্রোমাইড। এই যে এইখান থেকে আমরা এটা দেবো, দিয়ে হাইড্রোজেন পারঅক্সাইড দেওয়ার পরে এই যে আমরা এই যে ইথাইল ব্রোমাইডটুকু এখান থেকে উৎপন্ন হবে, এইটুকু আমরা বোঝানোর জন্য ব্যবহার করছি। তো আমরা ইথাইল ব্রোমাইড দিয়ে বাকি কাজটুকু হবে আমাদের পরীক্ষায়। এই ইথাইল ব্রোমাইডটুকু এইখানে লাগবে, এইভাবে লিখে দিতে হবে। এই নিচে ইথিন টিথিন এগুলো কিছু লেখা লাগবে না, হাইড্রোজেন পারঅক্সাইড কিছুই লেখা লাগবে না। আমাদের পুরো বিক্রিয়াটা সুন্দর করে মুছে লিখি আবার। CH2 ডাবল বন্ড CH2 প্লাস হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন পারঅক্সাইড প্রভাবক কি তৈরি হবে? CH3CH2Br। তো এই যে CH3CH2Br উৎপন্ন হলো, মানে ইথাইল ব্রোমাইড। তো এই ইথাইল ব্রোমাইডটা আমাদের তো উদ্দেশ্য হচ্ছে হাইড্রোকার্বন থেকে অ্যালকোহল অ্যালডিহাইড অ্যাসিড উৎপন্ন করা। তো আমরা তো এই যে হাইড্রোকার্বন মানে কি, ইথিন ইথাইন ইথেন, তো হাইড্রোকার্বন থেকে আমরা তো এখনো অ্যালডিহাইড অ্যাসিড এটা তো কিছুই তৈরি হয়নি। তো তৈরি করার জন্য আমাদের এখানে নেক্সট কিছু স্টেপ করতে হবে। সেগুলো আমরা ফার্স্ট কি তৈরি করব, অ্যালকোহল প্রডিউস করব। অ্যালকোহলটা কিভাবে তৈরি করে আমরা দেখব। আমাদের এইটা হচ্ছে কাঁচামাল, এই কাঁচামালটা আমরা এখন ব্যবহার করব। CH3, আমরা আগে যে বিক্রিয়াটা করছি ওই যে ইথিন ব্যবহার করছি, আমরা এখানে ইথিন না ব্যবহার করে প্রোপিন ব্যবহার করতাম, করলে ডবল বন্ড ভেঙে যেত, স্ট্রাকচার অনুযায়ী ফলো করলে সেখানে HBr বসে যেত, সেটা প্রোপাইল ব্রোমাইড হতো। তারপরে 5 ব্যবহার করলে পেন্টাইল ব্রোমাইড, এইভাবে হতো। এইটা স্ট্রাকচার ছোট হয় এবং বোঝানো সহজ হয়, এই কারণে অধিকাংশ জায়গায় আমরা এইটা ব্যবহার করি। তো আমরা CH3CH2Br অর্থাৎ ইথাইল ব্রোমাইডের ভিতরে কি দেব, সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয়, অর্থাৎ অ্যাকুয়াস মানে তরল সোডিয়াম হাইড্রোক্সাইড দিব।
দেওয়ার পরে তরল সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়ার পরে কি উৎপন্ন হবে বলো তো? এই যে এই সোডিয়াম হাইড্রোক্সাইড পানিতে মিশানোর কারণে ভেঙে যাবে, এর স্ট্রাকচার ভেঙে যায়, একটা প্লাস একটা মাইনাস এইভাবে তৈরি হবে, দুইটা অংশ তৈরি হবে। একটা প্লাস একটা মাইনাস, এই দুইটা অংশ তৈরি হবে। আর এইখানেও এইটা দুইটা অংশ বিভক্ত হবে, হওয়ার পরে কি হবে, এইখানে আমরা নিচেই লিখি, এইখানে লিখি, এই জায়গায় লিখি, এই CH3 CH2 এটা হচ্ছে মাইনাস, এই প্লাস, আর এটা হচ্ছে মাইনাস। তো আমরা এই যে প্লাস আর এই মাইনাস একত্রিত হবে, আর এই প্লাস মাইনাস একত্রিত হবে কিভাবে, এর সাথে এ মিশবে, এই প্লাস মাইনাসের সাথে এটা মিশবে, প্লাস মাইনাসেই তো একসাথে অ্যাট্রাকশন হয়। তো কি হবে, প্রথমে CH3 CH2 আর এই যে OH, আর নিচেই NaBr। তো এই যে আমরা ইথাইল ব্রোমাইডের ভিতরে সোডিয়াম হাইড্রোক্সাইড মিশালাম, এখান থেকে আমাদের কি তৈরি হলো, 2 কার্বন বিশিষ্ট অর্থাৎ ইথানল। এটা কিন্তু ইথানলের সংকেত। যদি তোমরা প্রুফ দেখতে চাও তাহলে ইথানলের ফর্মুলা কি, এই অ্যালকোহলের CnH2n + 1 OH, তো আমরা 2 বসাই C2H5OH। তো এখানে কয়টা, C2H3 আর 2 5OH, এখানেও ঠিক আছে, তার মানে এটা ঠিক আছে। তো 2 কার্বন বিশিষ্ট, এটা হচ্ছে R আর এটা হচ্ছে X, এই RH, আর এর কার্বন সংখ্যা যত হবে এইখানে তৈরি হওয়া আমাদের যে আছে অ্যালকোহলের কার্বন সংখ্যা সেম ততটিই হবে। তো তোমরা দেখো সবাই এই বিক্রিয়াটা বুঝছো কিনা, অ্যালকোহল তৈরি হলো, এবার আমরা নেক্সট এই যে অ্যালকোহল থেকে আবার অ্যালডিহাইড আর অ্যাসিড তৈরি করব। তো আমরা এটা মুছে দিই। তো এবার আমরা কি তৈরি করব, অ্যালডিহাইড /কিটন। তো এটা জানার আগে আমরা ছোট করে অ্যালডিহাইড আর কিটনের যে সংকেত, আমরা অ্যালডিহাইড তো শিখছি, অ্যালডিহাইড এরকম হয়, এটার তো এই যে সংকেত, এইটা স্ট্রাকচার, তো আমরা এটা ভাঙে তো কখনো দেখাই, এইভাবে হয়, এক পাশে হাইড্রোজেন, এক পাশে এই যে অক্সিজেন থাকে, আর একটা হাত ফাঁকা থাকে, এখানে আর বসে, মানে আর মানে CnH2n + 1। তো এটা হচ্ছে অ্যালডিহাইডের সংকেত, আর কিটনের সংকেত কি, এইটা। তো এইখানে থাকে আর, এইখানে থাকে আর, RC+R RCOR, এরকম লেখা হয় RCOR, মানে এইখানে এই অক্সিজেন থাকে দুই পাশে, এই CnH2n + 1 মানে এই অ্যালকাইল মূলক থাকে দুইটা, মাঝখানে একটা কার্বন আর এর উপরে একটা অক্সিজেন থাকে, এটা হচ্ছে কিটনের সংকেত। এটা কি কিটন, কিটন নিয়ে আমাদের এসএসসিতে বেশি আলোচনা নেই, এগুলো আমরা ইন্টারমিডিয়েটে উঠলে তখন দেখতে পাবো। তো এই হচ্ছে আমাদের অ্যালডিহাইড আর কিটন। এই অ্যালডিহাইড এবং কিটনই আমরা এখন, এর আগে ওখান থেকে একটা প্রোডাক্ট বেরিয়েছিল, সেটা হচ্ছে অ্যালকোহল CH3 CH2OH। তো এইখান থেকে আমরা অ্যালডিহাইড আর কিটন বের করার চেষ্টা করব। তাহলে আমরা এটা মুছি। তো এই যে অ্যালডিহাইড আর কিটন, এই যে অ্যালডিহাইড আর কিটন, এই CH3 CH2OH, এর ভিতরে আমরা এখন কিছু উপাদান মিশাবো অ্যালডিহাইড আর কিটন বের করার জন্য। তো কি কি উপাদান, পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড, K2Cr2O7 + H2SO4, মানে একটা উপরে এটা নিচে, এটা একসাথে লেখা যাচ্ছে না জায়গার অভাবে, তাই H2SO4 পাশাপাশি লিখে দিলাম। তো
এই K2Cr2O7 এইটার নাম পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম ডাইক্রোমেট মানে নিচে লিখে আবার মুছে দিই। K2Cr2O7 মানে কি? পটাশিয়াম ডাইক্রোমেট। আর H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড। তো পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড। তো আমরা ইথানলের ভিতরে, ইথানল, এটা কি ইথানল? তো ইথানলের ভিতরে আমরা যখন এই যে প্রভাবকগুলো দিব, দেওয়ার ফলে কি তৈরি হবে? একটা কিটোন তৈরি হতে পারে অথবা একটা অ্যাসিড তৈরি, মানে অ্যালডিহাইড, কিটোন অথবা অ্যালডিহাইড তৈরি হতে পারে। তো এখান থেকে আমরা আগে অ্যালডিহাইডটা তৈরি করি, CH3CHO। কারণ আমাদেরকে খেয়াল রাখতে হবে এখানে 2টা কার্বন আছে, এখানে 2টা কার্বন আছে, কিন্তু এই 2টা কার্বন পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড দিলে এগুলো অ্যালডিহাইড উৎপন্ন হবে। তো অ্যালডিহাইডও কিন্তু 2 কার্বনও হওয়া লাগবে। তো এইখানে যদি আমরা এইখানে আবার CHO বসাই তাহলে তো 3 কার্বন হবে। এই জন্য আমরা এই যে একটা সূত্র ইউজ করি CnH2nO। এইখানে যদি আমরা 1 2 বসাই তাহলে আমাদের এই সূত্রটা আসবে। তো এইটা আমরা এর আগের ক্লাসে দেখছি, তার আগের ক্লাসে। তো এই যে কিটোন তৈরি হলো, কিন্তু এটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড তৈরি হলো। আর কিটোন কেমন হবে? কিটোন হবে এরকম CH3 C ডবল বন্ড ও CH3, এটা হচ্ছে কিটোন। এইটুকু অ্যালডিহাইড আর এইটুকু হচ্ছে কিটোন। তো এইভাবে মানে আর সি ডবল বন্ড ও আর, আর এটা এই অ্যালডিহাইডের ফর্মুলাটা হচ্ছে এরকম আর সি ডবল বন্ড ও এইচ। তো এইখান থেকে ভেঙে আমাদের এইটা তৈরি হয়, ইথানল থেকে অ্যালডিহাইড উৎপন্ন হলো। ইথানলের ভিতরে এই উপাদানটা দিলেই আমাদের যে কয় কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড অ্যালকোহল থাকে সেই কয় কার্বন বিশিষ্ট আমাদের অ্যালডিহাইড উৎপন্ন হয় অথবা কিটোন উৎপন্ন হয়। তো কিটোনটা আমাদের লাগবে না, আমাদের মূলত লাগে অ্যালডিহাইডটা। কিটোনটা আরো ভালোভাবে বুঝতে হবে, এখন ওইটুকু দেখানোর জন্য জাস্ট। তো এবার আমরা দেখব এই যে অ্যালকোহল থেকে কিভাবে অ্যাসিড উৎপন্ন হয়। কি অ্যাসিড? সেম প্রসিডিউর, CH3 CH2OH, এর ভিতরে আমরা K2Cr2O7 মানে পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড দিলাম। দিলে এইটা কিন্তু ওই যে সেই CH3CHO আগে উৎপন্ন হবে, মানে আমরা যে অ্যালডিহাইডটার আগে উৎপন্ন করলাম ইথানল, মানে আমরা এখান থেকে ইথানল ছিল, সেখান থেকে আমরা কি উৎপন্ন করলাম? ইথানল। তো এই যে ইথানল ছিল, তো এই ইথানলের ভিতরে আমরা এখন আবারও এই K2Cr2 পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড আবারও যোগ করব। যোগ করলে কি হবে? যেই কয় কার্বন বিশিষ্ট ইথানল মানে অ্যালডিহাইডের ভিতরে আমরা এই প্রভাবক 2টা ইউজ করব, সেই কয় কার্বন বিশিষ্ট আমাদের অ্যাসিড উৎপন্ন হবে। তো CH3COOH। তো তোমরা যারা আমার ক্লাসটি করো তারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের কোথাও অসুবিধা হচ্ছে কিনা। তো ইথানলের ভিতরে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড দেওয়ার পরে সেম কার্বন বিশিষ্ট আমাদের এই যে অ্যাসিড উৎপন্ন, অ্যাসিডের ফর্মুলাটা এরকম আর সি ও এইচ,
এখানে তো দুইটা অক্সিজেন, এরকম হবে, আমার ঠিক খেয়াল নাই। এখানে দুইটা অক্সিজেন তো, আর সি ডবল বন্ড ও এইচ, ওখানে দুইটা অক্সিজেন হবে। তো এটা আমি দেখে তোমাদেরকে পরের ক্লাসে বলবো। তো এই যে এটা হচ্ছে আমাদের ইসের অ্যাসিডের সংকেত, এটার নাম কি? ইথা, কি হবে? ইথা নেল না নল? ইথানেল বা নল কিছুই হবে না, হবে ইথানয়িক, ইথানয়িক অ্যাসিড। তো এই ছিল আমাদের হাইড্রোকার্বন। এই যে আমরা হাইড্রোকার্বন নিছিলাম 2 কার্বন বিশিষ্ট, সেখান থেকে আমরা প্রথমে অ্যালকাইল ব্রোমাইড তৈরি করলাম, মানে ইথাইল ব্রোমাইড, তারপরে এই অ্যাসিড মানে অ্যালকোহল, তারপরে অ্যালডিহাইড, তারপর আমরা অ্যাসিড। তো আমাদের এই যে টাইটেল হাইড্রোকার্বন থেকে অ্যালকোহল, অ্যালডিহাইড, অ্যাসিড, এটা কিন্তু আমরা তৈরি করলাম। তো এইটা আমরা মুছে দিব, দিয়ে আমরা 2 নম্বর বিক্রিয়াটায় যাব। তো এরপরে আমরা আর একটা বিক্রিয়া দেখব। হাইড্রোকার্বন থেকে এবার আমরা অ্যালডিহাইড অ্যালকোহল উৎপন্ন করব। সেটা কেমন? অন্য একটা প্রসেসে, দুইটা প্রসেস দেখব আমরা। ইথাইন মানে যে ইথিনের ভিতরে আমরা পানি দিব, দেওয়ার পরে H3PO4 দিব। H3PO4 দেওয়ার পরে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 60 অ্যাটমসফিয়ার চাপ দেওয়ার পরে কি উৎপন্ন হবে? অ্যালকোহল উৎপন্ন হবে। তো আমরা এই যে এইখানে, এটার নাম কি? ইথিন। ইথিনের ভিতরে পানি দেব, দেওয়ার পরে এটার নাম হচ্ছে ফসফরিক অ্যাসিড, এটার নাম কি? H3PO4, ফসফরিক অ্যাসিড। এইগুলো নামগুলো আমাদের মনে রাখতে হবে, এবং যখনই দেখবো তখনই মাথার ভিতরে সংকেতটা আনার চেষ্টা করতে হবে। H3PO4 এটা মনে রাখতে হবে এই বিক্রিয়াটা করার জন্য। তো আমরা এখানে ইথিনের ভিতরে যখন পানি দিব, আমরা এখানে ইথিন না দিয়ে প্রোপিন দিতে পারি। প্রোপিন দিলে 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল উৎপন্ন হবে। পেন্টিন দিলে 5 কার্বন বিশিষ্ট অ্যালকোহল উৎপন্ন হবে। তো ইথিন দিয়ে আমরা করি, শিখবো ইথিন দিয়ে, কিন্তু করব আমরা যখন পরীক্ষা আসবে সেইভাবে। তো আমাদের ট্রিক্সটা খুবই সহজ, যেই কয় কার্বন থাকবে সেই কয় কার্বন বিশিষ্ট ইথিন থেকে আমরা এগুলো দিয়ে অ্যালকোহল উৎপন্ন করব। তো ইথিনের ভিতরে যদি আমরা পানি দিই, তাহলে H3PO4, এখানে আছে H3PO4, এই যে H3PO4 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 60 অ্যাটমসফিয়ার মানে বায়ুচাপ, 60 অ্যাটমসফিয়ার দিলে আমরা কি উৎপন্ন হবে? CH3CH2OH, অর্থাৎ ইথানল। এই যে ইথানল উৎপন্ন হবে। তো আমরা এই প্রসেসেও CH3CH2Br, তার ভিতরে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস দেওয়ার পর ইথানল তৈরি করতাম। তো আমরা এইখান থেকেও সহজে ইথানল তৈরি করতে পারবো ডিরেক্ট। তো আমরা এইখান থেকে ইথানলের ভিতরে আবারও পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড দিলে অ্যালডিহাইডের ভিতরে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড দিলে অ্যাসিড উৎপন্ন হবে। তো আমরা তো আগে এটা দেখছি, এখন আর দেখবো না, আমরা এখন আর একটা বিক্রিয়া দেখব। এই বিক্রিয়াটা আমরা আগেও দেখেছি, 2 বার দেখছি আগে। সেটা হচ্ছে কি? ইথাইন। আমরা ইথাইনেও দেখছি, আবার অ্যাসিডের ভিতরেও দেখছি। ইথাইনের ভিতরে আমরা পানি দিব, দিয়ে 20% সালফিউরিক অ্যাসিড দিব, H2SO4 সালফিউরিক অ্যাসিড, আর 2% AgSO4 মানে মার্কিউরিক সালফেট। তো 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক সালফেট দিব, দিয়ে আমরা এখান থেকে ডিরেক্ট
CH3CH উৎপন্ন হবে, মানে অ্যালকাইন থেকে আমরা ডিরেক্ট অ্যালডিহাইড উৎপন্ন করব, মানে এটা তো ইথাইন, অ্যালকাইনের ইথাইন, ইথাইন থেকে আমরা ইথানল উৎপন্ন করলাম। তো কিভাবে করলাম আমরা একটু দেখি। এখানে যে 3টা কার্বন ছিল সেইটা ভেঙে যাবে, এইখানে যে 3টা হাত ছিল, 3টা হাত এই পাশে 3টা গেল, সেম ভাবে বন্টন হয়, এই পাশে একটা গেল, এখানে 2টা গেল। আর এখানে যে পানি আছে এইচ এবং ওইচ আকারে ভেঙে গেল, এইচ পজিটিভ ওইচ মাইনাস। তো এইখানে আমরা এইখানে এইচ দিলাম, দেওয়ার পরে এইখান থেকে একটা এইচ আসলো, এখানে একটা এইচ ছিল, এখানে একটা এইচ, এখানে একটা এইচ, পানি থেকে এইচ আসতেছে। তো এইখানে আমরা এই ওটা দিব, এইখানে একটা এইচ দিব, আর এই যে এইখানে একটা এইচ ছিল, এখানে একটা ছিল, এই দুইটা এখানে বসলো, আর এই এইচটা এখানে এসে বসবে, আর এই এইচটা আসবে এখানে, আর এই যে এখানে ডাবল বন্ডের সাহায্যে অক্সিজেন এসে বসবে। তো CH3 ডাবল বন্ড। আমরা আবার বলি এই ভাতগুলো ফাঁকা হয়ে যাবে, যে এখানে ডবল বন্ড, এখানে একটা থাকবে, আর এই পাশে 3টাই থাকবে। তো এই 2টা হাইড্রোজেন এইখানে, এইখান থেকে একটা হাইড্রোজেন এখানে এসে বসলো, এখানে অক্সিজেনটা এই জায়গায় বসবে, আর এই হাইড্রোজেনটা এই হাতে বসবে। তো এটা হচ্ছে আমাদের ইথানল। তো এইটা আমরা আগেও দেখাইছি। তো এই হচ্ছে হাইড্রোকার্বন থেকে অ্যালকোহল তৈরি, অ্যালডিহাইড এবং অ্যাসিড তৈরির প্রসেস। তো আমাদের বইয়ে অ্যালকোহল, অ্যালডিহাইড, অ্যাসিড, এই যে জিনিসগুলো, এইগুলোর ব্যবহার দেওয়া আছে, অ্যালকোহল, অ্যালডিহাইড, অ্যাসিড। তো এই ব্যবহারগুলো আমরা আমাদের ডিজিটাল বোর্ড না থাকার কারণে আমরা পড়াতে পারছি না, তোমরা বুঝে বুঝে পড়ে নিয়ে, একদম সহজ, শুধু বৈশিষ্ট্যগুলো একটু মনে রাখার চেষ্টা করলেই হবে। এরপরে আমরা দেখব জৈব এবং অজৈব অ্যাসিডের ব্যবহার, মানে পার্থক্য। তো আমরা এখন দেখব জৈব এবং অজৈব যৌগের পার্থক্য। তো এই যে জৈব আর অজৈব যৌগের পার্থক্য আমরা ছোট করে লিখছি। এগুলো সাধারণত কার্বন থাকে জৈব যৌগে সাধারণত কার্বন থাকে, আর অজৈব যৌগে 2-1টা জায়গায় কার্বন থাকলেও থাকতে পারে, তবে ব্যতিক্রম ছাড়া এটা কার্বন থাকে না সব জায়গায়, অধিকাংশ জায়গায় কার্বন থাকে না, জৈব যৌগে কার্বন থাকে। এই যে জৈব যৌগের যে বিক্রিয়াগুলো সেগুলো হতে অনেক সময় লাগে, টাইম অনেক বেশি লাগে। কিন্তু এই যে অজৈব যৌগের বিক্রিয়া, এগুলো হতে বলতে গেলে সময়ই লাগে না, দেওয়ার কিছুক্ষণের ভিতরে হয়ে যায়। কিন্তু জৈব যৌগের বিক্রিয়াগুলো হতে অনেক সময় লাগে। আর এই যে জৈব যৌগ, এই বিক্রিয়াগুলো সমযোজী বন্ধনের মাধ্যমে গঠন করে। এদের যে মানে যে এদের যে এই জৈব যৌগগুলো সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত হয়। সমযোজী বন্ধন কি, ছোট করে বলি, যে মানে 2টা পরমাণু, তাদের ভিতরে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রন শেয়ার করে, মানে এই কার্বনে কিছুটা দেয় আর একটা কার্বনে কিছুটা দেয়, দিয়ে 2টার ভিতরে একটা ব্যালেন্স নিয়ে আসার মাধ্যমে যে যৌগগুলো গঠিত হয় সেগুলো হচ্ছে সমযোজী। আর এই যে অজৈব যৌগ, এগুলো সমযোজী বা আয়নিক বন্ধনের মাধ্যমে গঠিত হয়। তো আয়নিক বন্ধন কি? আয়নিক বন্ধন হচ্ছে যেরকম সোডিয়াম ক্লোরাইড, এই সোডিয়াম তার সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন ত্যাগ করে, এবং ক্লোরিন তার সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন গ্রহণ করে। এই যে ত্যাগ এবং গ্রহণ, এর মাধ্যমে যে বন্ধন গঠিত হয়েছে সোডিয়াম ক্লোরাইড, সেগুলোই হচ্ছে আয়নিক বন্ধন। তো জৈব যৌগগুলো সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত হয়, এবং অজৈব যৌগগুলো সোডিয়াম ক্লোরাইড, এই যে এগুলো হচ্ছে সমযোজী অথবা আয়নিক, 2টাই হইতে পারে। তো সমযোজী বন্ধনের একটা যৌগের নাম আছে কার্বন টেট্রাক্লোরাইড, আর এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তো এই যে সমযোজী আয়নিক, এগুলো আমরা পর্যায় সারণীর যে অধ্যায় আছে ওখানে খুব ভালোভাবে দেখব। তো এই ছিল আমাদের জৈব যৌগ চ্যাপ্টারের শেষ। তো এই প্লে লিস্টে জৈব যৌগের
প্রত্যেকটা অধ্যায় সুন্দরভাবে মানে টপিক সুন্দরভাবে পড়ানো হয়েছে। তোমরা যখন ক্লাসগুলো করবে তখন অবশ্যই সবগুলো ক্লাস সুন্দরভাবে নোট করবে এবং কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই জানাবে, এবং এরপরে কোন অধ্যায়টি নিলে তোমাদের ভালো হয় সেইটি আমাকে কমেন্ট বক্সে জানাবে সেটা। তো আজকে এই পর্যন্তই। সকলকে আল্লাহ হাফেজ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।